ধরুন আপনার বাড়ির পাশেই একটি থানা, আর সেই থানার আশেপাশেই ঘুরে বেড়ায় একজন পাগল মানুষ, যাকে সবাই দেখে, সবাই চেনে, কিন্তু কেউ গুরুত্ব দেয় না। এখন ভাবুন, গত 7 মাসে আপনার এলাকায় একে একে 6টা লাশ পাওয়া গেছে। কেউ বৃদ্ধা, কেউ তরুণ, কেউ বা মানসিকভাবে অসুস্থ, এমনকি একজন শিশুও। সবাই অচেনা, কারো পরিচয় নেই। মৃত্যুর ধরন এতটাই ভয়ঙ্কর যে দেখলে গা শিউরে ওঠে। শুরুতে সবাই ভেবেছিল এগুলো আলাদা আলাদা ঘটনা, কিন্তু প্রশ্নটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। এইসব খুন কি সত্যি আলাদা, নাকি সবকিছুর পিছনে আছে একজনই মানুষ? আজকের ভিডিওতে আমরা যাব ঢাকার পাশের এলাকা সাভারে, যেখানে একজন ভবঘুরে সেজে থাকা মানুষ, পুলিশ, প্রশাসন আর সাধারণ মানুষের চোখের সামনেই একের পর এক খুন করে গেছে। এই মানুষটার নাম সাইকো সম্রাট, যে নিজেকে কখনো অপরাধী মনে করত না, বরং বিশ্বাস করত সে নাকি সমাজ পরিষ্কার করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই গল্প শুধু একটা সিরিয়াল কিলারের না। এই গল্প আমাদের শেখায় মানুষকে শুধু তার চেহারা দেখে বিশ্বাস করা কতটা ভয়ঙ্কর হতে পারে। মশিউর রহমান সম্রাট, এই ভবঘুরে সাইকো সম্রাট মশিউর রহমান সম্রাট নামে সাভারে 7 মাসে 6 খুন, গ্রেপ্তার এক ভবঘুরে, নাম সম্রাট। আমার নাম মশিউর রহমান সম্রাট। একটা মেয়ের বয়স হতে পারে 15। 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। সিরিয়াল কিলার সম্রাট। এই ভয়ঙ্কর ঘটনার শুরু হয় 2025 সালের 4 জুলাই। সাভার মডেল মসজিদের পেছনে ছোট্ট একটা চায়ের দোকানের সামনে হঠাৎ মানুষের ভিড় জমে যায়। মাটিতে পড়ে আছে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ। আনুমানিক 75 বছর বয়সী এই মহিলার নাম আসমা বেগম। অনেকেই ভেবেছিল এই বৃদ্ধার হয়তো বয়সের ভারেই মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ মনে করেছিল গরমের কারণে হিটস্ট্রোক করে মারা গেছে। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা হলো মার্ডার কেস। কিছুক্ষণের মধ্যেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে। সবকিছুই তখন একদম স্বাভাবিক মনে হচ্ছিল। এমনকি পুলিশও প্রথমে ধরে নিয়েছিল এটা একটা ন্যাচারাল ডেথ। কিন্তু সমস্যা শুরু হয় ময়না তদন্তের পর। ডাক্তার রিপোর্টে পরিষ্কারভাবে লেখে আসমা বেগমের গলায় আঘাতের চিহ্ন ছিল, তাকে চেপে ধরে হত্যা করা হয়েছে। এখানেই গল্পটা হঠাৎ করে অন্যদিকে মোড় নেয়। কিন্তু অবাক করার বিষয় হলো, এত কিছু থাকার পরেও এই ঘটনাকে সাভার মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়। দিন যায় আর মানুষ ধীরে ধীরে এই ঘটনাও ভুলে যায়। কিন্তু বাস্তবতা ছিল এর থেকেও ভয়ঙ্কর, কারণ এটা কোনো একক ঘটনা ছিল না, এটা ছিল কেবল শুরুর সংকেত। প্রায় 1.5 মাস পর 29 আগস্ট 2025 সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ আসে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভবনের ভেতরে ঢুকতেই যা দেখে তা দেখে নিজেরাও চমকে যায়। ভবনের ভিতর থেকে উদ্ধার করা হয় একটি পুরুষের মৃতদেহ, বয়স আনুমানিক 30 বছর। দেহটি এতটাই পচে গিয়েছিল যে চেহারা দেখে তাকে শনাক্ত করা প্রায় অসম্ভব ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার হাত পা বাঁধা ছিল। এটা স্পষ্ট হয়ে যায় এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল পরিকল্পিত হত্যা। আর অবাক করার মতো বিষয় হলো, এই ভবনের খুব কাছেই ছিল থানা, সেনানিবাস, কলেজ, এমনকি প্রেস ক্লাব। তবুও জায়গাটা এতদিন প্রশাসনের নজরের বাইরে ছিল। তখনও পুলিশ ভাবছিল হয়তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারা জানতো না এই ভবনের ভেতরেই লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু। কারণ এই গল্প এখানেই শেষ নয়, আসলে এখান থেকেই শুরু হয় আসল আতঙ্ক। এই কমিউনিটি সেন্টার থেকে লাশ উদ্ধার করার পর পুলিশ ভেবেছিল হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা অথবা নেশায় আসক্ত হয়ে তার সহপাঠীরাই তাকে এভাবে মেরেছে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সেই ধারণাও ভেঙে পড়তে শুরু করে। 11 অক্টোবর 2025 প্রায় 1.5 মাস পর সেই একই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুর্গন্ধের অভিযোগ আসে। এবার ভবনের 2য় তলার বাথরুম থেকে উদ্ধার করা হয় প্রায় 30 বছর বয়সী এক নারীর মৃতদেহ। আগের ঘটনার মতোই এই দেহটাও এতটাই নষ্ট অবস্থায় ছিল যে পরিচয় শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তদন্তের পর পুলিশ বুঝতে পারে এই হত্যাটাও এই ভবনের ভেতরেই করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুটি খুনের মধ্যে এত মিল থাকা সত্ত্বেও
পুলিশ এখনো এটাকে সিরিয়াল কিলিং হিসেবে ধরতে পারছিল না। এরপর 13 অক্টোবর সাভার মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত নামে হত্যা মামলা দায়ের করে, কিন্তু বাস্তবে কিছুই বদলায় না। এরপর আসে 29 ডিসেম্বর 2025। এবার কমিউনিটি সেন্টারের ভিতর থেকে পোড়া গন্ধ ছড়াতে শুরু করে। পুলিশ এসে এই ভবনের ভিতর থেকে উদ্ধার করে প্রায় 35 বছর বয়সী এক পুরুষের মৃতদেহ। পুলিশের রিপোর্ট অনুযায়ী দেহটি প্রায় 65% পুড়ে গিয়েছিল। এখন প্রশ্ন উঠতে শুরু করে, একই ভবনে বারবার লাশ কেন? সাভার মডেল থানার পাশেই থাকা একটি ভবন কিভাবে এতদিন ধরে পুলিশের নজর এড়িয়ে যায়? তখন ধীরে ধীরে একটা বিষয় পরিষ্কার হয়, এই পরিত্যক্ত ভবনটা প্রশাসনের নজরের বাইরে থাকায় এটি একটি মানুষ মারার ঘাঁটি হয়ে গেছে। এই ভবনে নিয়মিত যাতায়াত করত ভবঘুরে, নেশাগ্রস্ত আর সমাজ থেকে ছিটকে পড়া মানুষ। কারো খোঁজ নেওয়ার কেউ নেই, এমন মানুষদের জন্য এই জায়গাটা ছিল একেবারেই অন্যরকম। এবার পুলিশ একটু নড়ে চড়ে বসে। তারা সিদ্ধান্ত নেয় এই ভবনের আশেপাশের গলি, রাস্তা আর বাসা বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, কারণ পুলিশ বুঝতে পারছিল যে ব্যক্তি এই ভয়ঙ্কর কাজ করতেছে সে এখানকার পরিবেশ খুব ভালোভাবেই জানে। সাভার এলাকায় তখন ধীরে ধীরে ভয়ের বাতাস ছড়িয়ে পড়ে। মানুষ সন্ধ্যার পর এই ভবনের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়, অনেকেই আবার বিপরীত রাস্তা ব্যবহার করা শুরু করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনও বাকি ছিল, কারণ কেউ তখনও জানতো না এই খুনগুলো কোনো বাইরের লোক করছে না। খুনি তখনও মানুষের চোখের সামনেই সাভারের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ তাকে চিনতে পারছে না। 16 জানুয়ারি 2026 দিনটা ছিল শুক্রবার। সন্ধ্যার পর পুলিশের একটি দল এবং একজন সাংবাদিক সোহেল রানা সেই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে প্রবেশ করে। ভবনের ভিতরটা তখন শান্ত মনে হচ্ছিল, কিন্তু আভাস ছিল ভয়ঙ্কর কিছু ঘটার। ভবনের বাইরে তারা 40 বছর বয়সী সম্রাটকে দেখেই চমকে যায়। সে একেবারে সাধারণ চেহারায় দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে কথা বলছে, এমন মনে হচ্ছে যেন কোনো বিপদ নেই। পুলিশ ভিতরে ঢোকে, সেখানে দেখা যায় একজন মেয়ে শুয়ে আছে, তার নাম তানিয়া আক্তার। তানিয়ার সাথে সাংবাদিক সোহেল রানা আলাপ শুরু করে, কিন্তু তানিয়া হঠাৎ সম্রাটকে নিজের ভাই হিসেবে পরিচয় দেয়। সম্রাট তখনও একদম স্বাভাবিক, সে ধীরভাবে বলে, এই মেয়েটাকে আমি ঠিকভাবে চিনি না, সে এখানে আসছে থেকে আমি বাইরে বসে থাকি, রাতে অনেক কষ্ট হয় বাইরে থাকতে। সাহসী সাংবাদিক সোহেল রানাও পুলিশের সাথে মিলে তানিয়াকে জিজ্ঞাসা করে, কিন্তু তানিয়া সম্রাটকে দেখিয়ে বলে, ও আমার ভাই, আমরা একে অপরকে জানি। পরিস্থিতি এমন ভাবে গড়ায় যে পুলিশও প্রথমে বিশ্বাস করে সম্রাট এখানে কেবল ভাই বা আশ্রয়দাতা। কেউ ভাবতেই পারে না যে এই শান্তশিষ্ট মানুষটি রাতের অন্ধকারে এই ভবনের ভেতর একের পর এক মানুষ হত্যা করেছে। সম্রাটের লক্ষ্য ছিল মানসিকভাবে দুর্বল নারীদের ধরে আনা। তার কৌশল ছিল ভয় দেখানো নয়, বরং ভালো আচরণ দেখিয়ে বিশ্বাস অর্জন করা। পুলিশ আসার পরদিন অর্থাৎ 17 জানুয়ারি এই ভবন থেকেই উদ্ধার করা হয় আরো 2টি মরদেহ। এর মধ্যে একজন ছিল কিশোরী, বয়স আনুমানিক 13 বছর, আর একজন ছিল 25 বছর বয়সী যুবক। এদের দুজনকেই আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এরপর 18 জানুয়ারি 2026 সালে পুলিশের টহল এবং সিসিটিভি ফুটেজের সাহায্যে সবকিছু স্পষ্ট হয়ে আসে। সম্রাটের আসল পরিচয়, তার স্থানীয় উপস্থিতি এবং হত্যার প্যাটার্ন, অল এভরিথিং বেরিয়ে আসে। ফুটেজে দেখা যায় সম্রাট সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করছিল, তারপর কৌশলে তাদের ভবনে আনা হচ্ছিল এবং নিঃশব্দে হত্যা করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সম্রাট প্রথমে কিছুই স্বীকার করতে চায়নি, কিন্তু ফুটেজ দেখানোর পর সে সমস্ত হত্যার দায় স্বীকার করে নেয়। তদন্তে দেখা যায় সম্রাটের মধ্যে নিজের নৈতিকতার বিকৃত দৃষ্টিভঙ্গি কাজ করত। সে মনে করত যেসব মানুষ তার নৈতিক নিয়ম ভঙ্গ করে তাদের শাস্তি দেওয়াই তার কর্তব্য। এই নিয়মের বাইরে কাউকে সে সহ্য করতে পারত না। তার আসল নাম ছিল সবুজ শেখ। সে সাভারে নিজেকে পরিচয় দিত মশিউর রহমান সম্রাট হিসেবে। সাধারণ মানুষকে ভ্রান্ত করা, পাগলের অভিনয়, নিজেকে পুলিশ বা ভাই হিসেবে পরিচয় দেওয়া সবই ছিল তার কৌশল। গ্রেপ্তারের পর দেখা যায় সম্রাট চরম পরিকল্পিত
স্বাভাবিক চেহারার মানুষ, যার মধ্যে লুকানো ছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। তার নিজ এলাকা থেকে জানা যায় সে নাকি মাদ্রাসার ছাত্র ছিল, আর সময়ের সাথে সাথে সে নেশা করতে শুরু করে, আর নিয়মিত ওভারডোজ নেওয়ার ফলে সে একটু পাগলাটে হয়ে যায়। এমনও বলা হয়েছে সে নাকি নেশার টাকা জোগাতে অটোরিকশা চুরি করত। যাই হোক, এসব ছিল শুধুই মানুষের মুখের কথা। আর পুলিশের তদন্ত অনুযায়ী সে মেয়ে নিয়ে আসতো নোংরামি করার জন্য, আর যে মেয়ে সম্রাটের সাথে সম্পর্ক থাকা অবস্থায় অন্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তাদেরকে সে মেরে ফেলতো, এমনকি ছেলেটিকেও সে মেরে ফেলতো। এসব কথার কোনো লিখিত দলিল আমি খুঁজে পাইনি, অনলাইনে থাকলেও থাকতে পারে, তবে আমি শুনেছি। এখানে আমাদের শেখার বিষয় হলো মানুষের বাহ্যিক চেহারা দেখে তার মন ও উদ্দেশ্য বোঝা প্রায় অসম্ভব। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা দৃশ্যমান শান্ত, বন্ধুসুলভ বা নিরীহ মনে হতে পারে, কিন্তু সতর্ক থাকা জরুরি, কারণ যে কেউ চেনা বা অচেনা সবাই হতে পারে আপনার চেনা সাইকো সম্রাট। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখনো এই কেসের চূড়ান্ত কোনো ফলাফল আসেনি, তবে আপনার কি মনে হয় সম্রাটের বিচার কেমন হওয়া উচিত? মতামত দিতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।